আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল মোতালেব, সহকারী অধ্যাপক, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। আকস্মিকভাবেই লাইভে আসা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মহোদয় প্রফেসর মোহাম্মদ জামাল নাসের স্যারের তত্ত্বাবধানে সমাজকর্ম দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আমার ছাত্রীদের উদ্দেশ্যে আজকে লাইভে আসা। তোমরা জানো, করোনা মহা দুর্যোগের কালে শিক্ষাকে গতিশীল রাখার স্বার্থে কুমিল্লা সরকারি মহিলা কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর জামাল নাসের স্যার আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মোতাবেক আজকের লাইভে আসা। তোমরা জানো, বিগত মার্চ মাসের 29 তারিখ একাদশ বার্ষিক পরীক্ষা হওয়ার কথা ছিল। এই পরীক্ষার একাডেমিক ক্যালেন্ডার অনুসারে সমাজকর্ম প্রথম পত্রের প্রথম 4 অধ্যায় এবং সমাজকর্ম দ্বিতীয় পত্রের প্রথম 5 অধ্যায় নির্ধারণ করা ছিল। তোমাদের অনেকে জানিয়েছ যে স্যার সমাজকর্ম দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় স্পেশাল ব্রাঞ্চেস অফ সোশ্যাল ওয়ার্ক অধ্যায়টি একটু আলোচনা করা প্রয়োজন। সেই প্রয়োজনীয়তা বোধ থেকেই আজকের উপস্থিতি। তোমরা জানো, সমাজকর্ম একটি পেশা। প্রত্যেক পেশায় স্পেশাল ব্রাঞ্চ থাকে। যেমন ডাক্তারি পেশায় মেডিসিন, হৃদরোগ, গাইনি এরকম স্পেশাল ব্রাঞ্চ রয়েছে। ঠিক অনুরূপভাবে সমাজকর্ম পেশায় স্পেশাল কিছু ব্রাঞ্চ রয়েছে, যেমন চিকিৎসা সমাজকর্ম, ক্লিনিক্যাল সমাজকর্ম, সাইকিয়াট্রিক সমাজকর্ম, শিল্প সমাজকর্ম, বিদ্যালয় সমাজকর্ম, প্রবীণ সমাজকর্ম, গ্রামীণ সমাজকর্ম, পুলিশ সমাজকর্ম, মিলিটারি সমাজকর্ম, শহর সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম, ব্যবস্থাপনা সমাজকর্ম, আদালত সমাজকর্ম, প্রতিবন্ধিত্ব সমাজকর্ম, শিল্প সমাজকর্ম, শিশু কল্যাণ সমাজকর্ম, আসক্তি সমাজকর্ম, সংশোধন সমাজকর্ম, আন্তর্জাতিক সমাজকর্ম ইত্যাদি। তোমাদের অনেকে বলেছ, স্যার চিকিৎসা সমাজকর্ম, ক্লিনিক্যাল সমাজকর্ম এবং সাইকিয়াট্রিক সমাজকর্ম তিনটিকেই একই মনে হয়। আজকের আলোচনায় আমি তিনটিকে তোমাদের কাছে আলাদা করার চেষ্টা করব। প্রথমে চিকিৎসা সমাজকর্ম। সমাজকর্মের এই শাখায় মনে করা হয় রোগীর চিকিৎসায় ঔষধের পাশাপাশি তার মানসিক চিকিৎসা প্রয়োজন। সমাজকর্ম মনে করে প্রত্যেকটা রোগের দুইটা কারণ থাকে, একটা ইন্টারনাল কজ, একটা এক্সটার্নাল কজ। ইন্টারনাল কজটা সাধারণত তার মনের সাথে রিলেটেড থাকে। মনের অসুস্থতা, মানসিক অশান্তি, হতাশা ইত্যাদি কারণে এগুলা যখন স্থায়ীভাবে মনে দানা বাঁধে তখন সেটা শারীরিক অসুস্থতায় রূপ নেয়। সেজন্য ওষুধের মাধ্যমে চিকিৎসার পাশাপাশি তাকে সুস্থ করার জন্য রোগীকে
পারিপার্শ্বিক পরিবেশ এবং মানসিকভাবে সুস্থ থাকার জন্য যে সহায়তা প্রদান করা হয় সেটা সমাজকর্মের হাসপাতাল সমাজসেবা। আমাদের দেশে 1958 সালে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শুরু হয়েছিল ঢাকা মেডিকেল কলেজের মাধ্যমে। বর্তমানে দেশের প্রত্যেক জেলা পর্যায়ে হাসপাতাল সমাজসেবা অফিসার নামে চিকিৎসা সমাজকর্ম চলছে। আর সাইকিয়াট্রিক সমাজকর্ম ওই সমস্ত মানসিক রোগীদের ক্ষেত্রে ভূমিকা রাখে যারা বিভিন্ন হতাশা, বাস্তবতায় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। যখন মেডিকেল সায়েন্সের ওষুধ ব্যবস্থা দ্বারা তাদেরকে পূর্ণভাবে সুস্থ করা সম্ভব না হয়, তখন এই সমাজকর্মের এই বিশেষ শাখাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এটি 1905 সালে সর্বপ্রথম প্রয়োগ শুরু হয় ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে। চিকিৎসক ডক্টর রিচার্ড সি ক্যাবট সর্বপ্রথম তিনি মানসিক রোগ চিকিৎসার ক্ষেত্রে সমাজকর্মের গুরুত্বটা তুলে ধরেছিলেন। বর্তমানে মানসিক চিকিৎসার ক্ষেত্রে ডাক্তারদের পাশাপাশি সমাজকর্মের এই শাখাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর ক্লিনিক্যাল সমাজকর্মের আরও একটু জটিল রোগীদের ক্ষেত্রে প্রয়োগ হয় এই পদ্ধতি। সাধারণত পারিবারিক ভাঙ্গন, পরিবারের আপনজনের মৃত্যু এবং উপার্জনের একমাত্র অবলম্বন চাকরিটা যখন চলে যায়, ব্যক্তি যখন মনে করে যে আমার বেঁচে থাকা সম্ভব নয়, জীবনে আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়, আমি বেঁচে থাকার কোনো মানে নেই, এরকম জটিল পরিস্থিতিতে রোগীর চিকিৎসার জন্য, তাকে সুস্থ করার জন্য সমাজকর্মের এই শাখা, ক্লিনিক্যাল শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি রোগীর অবস্থা যখন জটিল হয় তখনই তাকে ক্লিনিকে নিতে হয়। ঠিক অনুরূপভাবে ক্লিনিক্যাল সমাজকর্ম রোগীর জটিল অবস্থায়, রোগী যখন জীবনের গুরুত্ব হারিয়ে, জীবনের তাৎপর্য হারিয়ে ফেলে, তখনই ক্লিনিক্যাল সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে হাসপাতাল সমাজকর্ম, সাইকিয়াট্রিক সমাজকর্ম এবং ক্লিনিক্যাল সমাজকর্ম তিনটার মধ্যে মৌলিক পার্থক্য তোমরা খুঁজে বের করবে। পরীক্ষায় যখন সৃজনশীল প্রশ্নে সমস্যাগ্রস্ত ব্যক্তি যখন জীবনে বেঁচে থাকার গুরুত্ব, বেঁচে থাকার কারণ খুঁজে পাবে না, সেই পরিস্থিতিতে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক প্রয়োগ করা হবে। আর যদি সে মানসিকভাবে অসুস্থ হয়ে বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে অনেক সময় পাগলের মতো রাস্তায় ঘুরে বেড়াবে, এরকম অসুস্থতাজনিত চিকিৎসার ক্ষেত্রে সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক বা মনোচিকিৎসা সমাজকর্ম ভূমিকা রাখে। এইগুলা ছাড়াও সমাজকর্মের আরেকটি বিশেষ শাখা হচ্ছে বিদ্যালয় সমাজকর্ম। বিদ্যালয় সমাজকর্ম বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা, সমস্যাগ্রস্ত ছাত্রছাত্রীদের সমস্যা সমাধান করা
এবং শ্রেণীকক্ষে দুই ধরনের ছাত্র থাকে, একটা হচ্ছে ফাস্ট লার্নার আর একটা হচ্ছে স্লো লার্নার। ফাস্ট লার্নার ছাত্র যারা, তারা বেশিরভাগ ক্ষেত্রে চায় যে ক্লাসে গতিশীলতা থাকুক, শিক্ষকরা ক্লাসে এগিয়ে যাক। আর স্লো লার্নার যারা, তারা একটু পিছিয়ে থাকে, তারা ক্লাসের গুরুত্ব বুঝতে পারে না। অনেক সময় একটা পর্যায়ে আসে তারা ক্লাসের উপস্থিতির গুরুত্ব বোঝে না আর অনুপস্থিত হয়ে পড়ে, ড্রপ আউট হয়ে পড়ে। এরকম পরিস্থিতিতে সমাজকর্মের পদ্ধতি, জ্ঞান, কৌশল প্রয়োগ করে ছাত্রছাত্রীদেরকে লেখাপড়ায় উদ্যমী করার জন্য সমাজকর্মের এই শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরি। আর এটা ছাড়াও আমাদের দেশে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সর্বত্রই এই শাখার প্রয়োগের সুযোগ আছে এবং প্রয়োগ হচ্ছেও। অনেক ক্ষেত্রে তত্ত্বাবধায়ক হিসাবে ছাত্রছাত্রীদের নির্দেশনার জন্য সমাজকর্মের এই পদ্ধতিটি প্রয়োগ করা হয়। আর আরেকটি বিশেষ শাখা যেটা শিল্প কারখানায় প্রয়োগ হয়। বিগত বছর সম্মিলিত বোর্ডে একটা প্রশ্ন এসেছিল সৃজনশীলে। প্রশ্নটা হচ্ছে, আমেরিকার একটি ঘটনা, একটি রিয়েল এস্টেট ফ্ল্যাটের বাড়িতে ভাড়াটিয়া উঠে পরের মাসে চলে যায়। কোম্পানির আর্থিক ক্ষতিতে কর্মচারীদের মধ্যে হতাশা চূড়ান্ত রূপ নেয়। এমত অবস্থায় আর্থিক ক্ষতি প্রতিরোধের জন্য একজন সমাজকর্মীকে নিয়োগ করা হয়। তিনি ভাড়াটিয়াদের সাথে কথা বলে সমস্যার কারণ চিহ্নিত করেন এবং কর্মচারীদের মনোবল পুনরুদ্ধার করেন। আয়নার চেহারা দেখা এবং চুল আঁচড়ানোতে ব্যয় থাকায় এখন আর লিফটের জন্য অপেক্ষাকে সময় নষ্ট মনে হয় না এবং ভাড়াটিয়াও এখন আর যায় না। এখানে উদ্দীপকের সমাজকর্মের কোন শাখার অনুশীলন করে বাড়ির মালিকের আর্থিক ক্ষতি রোধ করা হয়েছে ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে শিল্প সমাজকর্ম অনুশীলন করা হয়েছে। শিল্প সমাজকর্ম মূলত শিল্প কারখানায় সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, কৌশল প্রয়োগ করে স্বাভাবিক পরিবেশ বজায় রেখে উৎপাদন বৃদ্ধি করার প্রক্রিয়াকে বোঝানো হয়। সমাজকর্মে বিশ্বাস করে রক্তে মাংসে গড়া মানুষ, তার একটা সামর্থ্যের সীমা রয়েছে। সেই ইলেকট্রিক সুইচ নয় যে সুইচ অন করলে সে কাজ করে যাবে। হ্যাঁ, যদি তার মধ্যে এরকম একটা স্পৃহা তৈরি করা যায়, সে কাজটাকে তার নিজের কাজ মনে করে, কাজের প্রতি তার আগ্রহ বাড়িয়ে দেয়া যায়, কাজের প্রতি তার উদ্দীপনা বাড়িয়ে দেয়া যায়, তাহলে সে কাজের প্রতি উদ্যমী হবে এবং শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন বেড়ে যাবে। আমরা সাধারণত যখন দূরপাল্লার বাসে উঠি, অনেক সময় আমরা দেখি বাস অনেকক্ষণ অপেক্ষা করছে। আমরা অনেক সময় বলি, ড্রাইভার সাহেব বাস ছাড়ছেন না কেন? তিনি কৌশলে টিভিটা ছেড়ে দেন। টিভিতে হাসির নাটক বা কৌতুক থাকে। আমরা মনের অজান্তে নাটক দেখি, কখন বাস ছাড়ার সময় পার হয়ে যায় আমরা কিন্তু জানি না। এখানে শিল্প কারখানার যে মনোবিজ্ঞানের অনুশীলন হয়, অনুরূপভাবে এখানে শিল্প সমাজকর্মের প্রয়োগটা ঘটানো হয়েছে। সেই জন্যেই শিল্প কারখানার উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে সমাজকর্মের এই শাখাটি বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আরেকটি শাখা সমাজকর্মের, যেটা বর্তমানে
সবচেয়ে মানুষের মানবতা এবং হৃদয়কে নাড়া দিচ্ছে। আমরা দেখছি অনেক ক্ষেত্রে বয়স্ক পিতামাতাকে তার সন্তানেরা রাস্তায় রেখে আসছে, তারা এখন তাদের জন্য বোঝা, তারা আয়ের সাথে জড়িত না, সেজন্য তাদের সন্তানরা তাকে বোঝা মনে করছে। আমাদের সে উপলব্ধিটা এখনো আসে নাই যে স্বাভাবিক অবস্থায় আমরাও তো সে অবস্থায় যেতে পারি। কারণ বার্ধক্য হচ্ছে জীবনের এমন এক অবস্থা, শৈশব, কৈশোর, যৌবন অতিক্রান্তর পর স্বাভাবিক অবস্থায় সবাইকে বার্ধক্যে আসতে হবে। এই অবস্থায় সে তার কর্মজীবন থেকে অবসর নেয়, পাশাপাশি তার বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়, মানসিক সমস্যা দেখা দেয়। এই পরিস্থিতি তাকে সাপোর্টের প্রয়োজন হয়। তো এই সমাজকর্ম বিশ্বাস করে জীবনের অনিবার্য বাস্তবতায় যদি এই অভিজ্ঞ হস্তগুলোকে, অভিজ্ঞ মানুষগুলোকে যদি গঠনমূলকভাবে কাজে লাগিয়ে তাদের হতাশা দূর করা যায়, তাহলে সমাজের মানবতা বেঁচে যাবে। সেই জন্যেই সমাজকর্মের এই শাখাটিতে বর্তমানে গুরুত্বের সাথে কাজ করার সুযোগ রয়েছে। সমাজকর্মের এই শাখায় সমাজকর্মীগণ মানুষের মানবিকতা জাগ্রত করার জন্য ভূমিকা পালন করেন। আজকের আলোচনায় আসলে আমার মূল উদ্দেশ্য ছিল একাদশ বার্ষিক পরীক্ষার ছাত্রীরা, তোমরা সমাজকর্মের যে পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল, করোনা মহাবিপর্যয়ের কারণে আমরা পরীক্ষা চালিয়ে নিতে পারি নাই, কিন্তু অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনা মোতাবেক তোমাদেরকে ওই পরীক্ষার প্রশ্ন থেকে তোমাদের প্রশ্ন দেয়া হবে। তোমরা আগে উদ্দীপকটা ভালোভাবে পড়ে উদ্দীপক চিহ্নিত করে যথাযথভাবে সততার সাথে উত্তর লিখতে চেষ্টা করবে। আর একটা বিষয় মনে রাখবে, সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন কোনো অধ্যায় বাদ থাকে না, সেজন্য তোমরা সবগুলা অধ্যায়কে গুরুত্ব দিবে। আর আরেকটি বিষয় মনে রাখবে, এমসিকিউতে যে প্রশ্নগুলা থাকে এগুলা সবগুলা কনসেপ্ট থেকে হয়, এখানে বাছাই করে পড়ার কোনো সুযোগ থাকবে না। আমি আশা করব তোমরা বাসাতে অংশগ্রহণ করে এই প্রাকৃতিক মহাদুর্যোগ থেকে রক্ষায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে সিদ্ধান্ত, ঘরে অবস্থান করা নীতি, সেটা তোমরা অনুসরণ করবে এবং তোমাদের জীবন থেমে থাকবে না, তোমাদেরকে জীবন চালিয়ে যেতে হবে। সেজন্য লেখাপড়ায় ছেদ ঘটানো যাবে না, তোমরা লেখাপড়া চালিয়ে যাবে। আশা করি তোমরা সফল হবে। আর আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি কুমিল্লা সরকারি মহিলা কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর জামাল নাসির স্যারকে, স্যারের তত্ত্বাবধানে এবং নির্দেশনায় আজকের এই ক্ষুদ্র প্রয়াস। পরিশেষে বাংলাদেশ করোনা দুর্যোগ থেকে মুক্তি পাবে, আমরা আবার ক্লাসরুমে ফিরে যাব। সবাই ভালো থাকবে, সবার প্রতি দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।